5 আগস্ট 2024 দুপুর 3টার দিকে উত্তাল পুরো দেশ, কারণ দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবরটা শোনার পরেই দেশ স্বাধীন স্বাধীন বলে ছাত্র, শিক্ষক, শ্রমজীবী সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের বিবেকবান মানুষরা ফেটে পড়েন উল্লাস আর আমোদ ফুর্তিতে। সবার মুখে যেন এক অদ্ভুত ধরনের হাসি, যে হাসিটা আমি আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত কখনোই দেখিনি। টানা 22 দিনের যুদ্ধ শেষে তৃতীয়বারের মতন স্বাধীন হয়ে আমার সোনার বাংলাদেশ। আমরা তো বন্ধু নিয়ে আসি, আমরা তো লাঠি নিয়ে আসি নাই। আমাদের অধিকার আছে, আমরা এখানে আসবো। আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের? আমরা মরতে আসছি, আমরা মরেই যাব। আমরা এই দেশে বাস করি, একটা স্বাধীন দেশে বাস করি। আমরা কারো প্রজা না, আমরা কারো দাস না। এই দেশ না কারো বাবার সম্পত্তি না, কারো জমিদারি না। কিন্তু এই দেশটাকে স্বাধীন করার কাজটা একদমই সহজ ছিল না, যার প্রমাণ হিসাবে বলা যায় 2009 সালে পিলখানায় গণহত্যা, 2013 সালে আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রমাণিত হওয়ার পর গণহত্যা। আমি দেখেছি, আমি জানি না ঈশ্বর ভাই দেখেছেন কি, আমি দেখি রাস্তার উপর থেকে যুদ্ধের মতো করে গুলি করছে। মানে আপনার জামাত শিবির না না, পুলিশকে আমি দেখেছি রাস্তা থেকে, মানে যে ধানের থাকে যে গ্রামের মধ্যে আর কি, একদম গ্রামে নির্বিচারে। তারপর টিনের চাল দিয়ে গুলি করছে, মহিলা মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, বৃদ্ধ মারা যাচ্ছে। 2013 সালের মার্চ মাসে আবার শাপলা চত্বরে গণহত্যা। সর্বশেষ 2024 সালে এসে কোটা আন্দোলনকারীদের উপর নির্বিচারে গণহত্যা। রাস্তার মোড়ে পুলিশ আমাদের দিকে গুলি চালাচ্ছে, পুলিশ আমাদের দিকে গুলি করতেছে ভাই। ওই যে ভাই টিয়ারশেল মারছে ভাই, ভাই টিয়ারশেল মারছে, ওই যে ভাই। এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিক। তার মানে কি, মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমার মনে হয় তিনি যদি এই কোটা আন্দোলন নিয়ে এই বেফাস মন্তব্যটা না করতেন, তাহলে তার পরিণতিটা আজ এমন হতো না। কি জানি, হয়তো এই কথাটাই ছাত্রদেরকে যুদ্ধ করার জন্য সব থেকে বেশি স্পৃহা জাগিয়েছিল। হয়তো সব বয়বৃত্তি এই কথাটা শোনার পর উদাও হয়ে গিয়েছিল। 17 জুলাই যখন বাংলাদেশ পুরো উত্তাল, তখন মিজানুর রহমান আজহারি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন। সেই কথার ওজনটা ঠিক কতটা ছিল তা এই দেশের ছাত্ররা বেশ ভালোই বুঝতে পেরেছিল। তারা কোটার পরেই নেমে পড়ে গোটা দেশটাকে সংস্কার করার কাজে। আর এই ছাত্র জনতার সামনে তো কোনো কালেই কোনো স্বৈরাচার দাঁড়াতে পারেনি, কোনো বাধাই তাদের আটকাতে পারেনি। কোনো কালেই এই ছাত্র সমাজ কাউকে ভয় পায়নি কিংবা পালিয়ে যায়নি। ইতিহাস সাক্ষী, এই দেশের ছাত্র সমাজ কখনো হারেনি, হারতে শেখেনি। তাহলে এখন তারা কিভাবে হারবে? তাই তো তারা তাদের জেতার মানসিকতা নিয়েই গোটা দেশটাকেই সংস্কার করার কাজে লেগে পড়ে। নেমে পড়ে অসহযোগ আন্দোলনে। শহীদ হন হাজারের অধিক সাধারণ শিক্ষার্থী, যদিও সঠিক কোনো সোর্স থেকে এই তথ্যটা পাওয়া যায়নি। প্রাণ যায় যাক, তাদের এক দফা এক দাবি, খুনি হাসিনার পদত্যাগ। যদিও ছাত্ররা এর আগে সরকারের কাছে 9 দফার একটি দাবি জানায়, কিন্তু সেই দাবিগুলো সরকার মানেনি। বরং সেই দাবির বিপরীতে তারা শিক্ষার্থীদের উপর গণহত্যা চালাতে শুরু করে তাজা তাজা প্রাণকে কেড়ে নেওয়ার এক রাক্ষসী লড়াই। সরকার হয়ে ওঠে মনস্টার, যার কবল থেকে রক্ষা পায়নি একদম শিশুরাও। কিন্তু কোনো বাধাই আটকে রাখতে পারেনি এই আন্দোলনকে। যতক্ষণ না তারা তাদের দাবি পূরণ করতে পারছে, ততক্ষণ তারা এই রাস্তাতেই থাকবে। হাজার প্রাণ গেছে, লক্ষ প্রাণ যাবে, তবুও তারা দেশটাকে স্বাধীন করে ছাড়বে। যা দেখে ভয় পেয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে যান ভারতে। এই স্বাধীন দেশে আমার সব থেকে বেশি মনে পড়ছে আল্লামা সাঈদীর কথা। তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য পাবার জন্য। তার প্রত্যেকটা কথাই যেন এই 2024 সালে এসে পূর্ণতা পেয়েছিল। এই দেশটাকে স্বাধীন দেখার তার অনেক বেশি ইচ্ছে ছিল, কিন্তু তিনি দেখে যেতে পারলেন না।
নমরুদ এবং ফেরাউনের মতন কুরআনে বর্ণিত অভিশপ্ত জাতিদেরকে আল্লাহ তাআলা কোনো ম্যাজিক কিংবা অলৌকিকভাবে পতন করেননি, বরং তাদের সেই পতনটা হয়েছিল দীর্ঘ একটা প্রসেসের মাধ্যমে। তাদের সেই পতনের মতোই কঠিন ছিল আমার দেশের সরকারকে পতন করা। এই প্রসেসটা কিন্তু মোটেও সহজ ছিল না। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, স্বাধীনতা কর্মীরা কিংবা ধর্মপ্রাণ মুসলিমরা কখনোই সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে পারে না। যদি হামলা হয় তাহলে নিশ্চিত থাকবেন কাজটা আমার দেশের সাবেক সরকারের কোনো এক বিশেষ লীগের সহসভাপতিদের। আর হ্যাঁ, শেখ হাসিনা যাওয়ার পর থেকে আমি দেখছি মিজানুর রহমান আজহারীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য ফেসবুকটাকে একদম উত্তাল করে ফেলেছেন। অবশ্যই মিজানুর রহমান আজহারী যদি চান তাহলে আমরা প্রত্যেকেই তাকে প্রধানমন্ত্রী বানাতে প্রস্তুত, কিন্তু আমার মনে হয় না মিজানুর রহমান আজহারী কখনো নির্বাচন করার জন্য রাজি হবেন।